গত বছর দুর্গাপুজোর সময় আমরা হঠাৎ মধ্যপ্রদেশে অবস্থিত অমরকণ্টক যাত্রার পরিকল্পনা করেছিলাম। কোভিড-19-এর পর এটা ছিল আমাদের প্রথম দীর্ঘ দূরত্বের সফর। আমরা যে ট্রেন বুক করেছিলাম তার ট্রেন নাম্বার 12834, হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে 20 অক্টোবর 2023 তারিখে ছেড়েছিল। স্লিপারের ভাড়া ছিল 420 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 1550 টাকা ও এসি 3 টায়ারের ভাড়া ছিল 1100 টাকা। এই ট্রেনটি আমাদের ছত্তিশগড়ের বিলাসপুর জংশন নিয়ে যাবে এবং সেখান থেকে পেন্ড্রা রোড স্টেশনে পৌঁছানোর জন্য আমাদের ট্রেন পরিবর্তন করতে হবে। আমরা দুর্গাপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। হাওড়া স্টেশনের জন্য আমরা পূর্বা এক্সপ্রেস ধরেছিলাম। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা দেরিতে ছিল। প্রথমে আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করার কথা ভাবিনি, কিন্তু পরে আমি ভেবেছিলাম এটা আমার মতো লোকের জন্য সহায়ক হবে যারা ট্যুরের পরিকল্পনা করার আগে ইউটিউব দেখেন, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। হাওড়া থেকে বিলাসপুরের দূরত্ব 719 কিলোমিটার। দুপুর 1:13 বিলাসপুরে পৌঁছেছিলাম। বিলাসপুর থেকে ট্রেন নম্বর 18477 কলিঙ্গ উৎকল এক্সপ্রেসে ট্রেনটি 2:30 নির্ধারিত ছিল। স্লিপারের ভাড়া ছিল 145 টাকা, এসি 2 টায়ারের ভাড়া ছিল 710 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া ছিল 505 টাকা। কিন্তু সেটাও দেরি হয়ে গিয়েছিল এবং বিকেল 4:30টায় স্টেশনে পৌঁছায়। পরবর্তী গন্তব্য ছিল পেন্ড্রা রোড স্টেশন, ঠিক তার পরের স্টেশন। আমরা গন্তব্যে পৌঁছালাম প্রায় বিকেল 6:15 সময়। স্টেশনটি বেশ নির্জন ছিল এবং প্ল্যাটফর্ম 1 ব্যতীত অন্য প্ল্যাটফর্মে প্রায় কোনো আলো ছিল না। আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে জানতে পারলাম যে কিছু ব্যতিক্রম ছাড়া এই স্টেশনে যাতায়াতকারী প্রায় সমস্ত ট্রেনই দেরি করে। আমরা তখন ক্লান্ত, খিদেও পেয়েছে, কিন্তু ঠিক তখনই আমরা দেখলাম যে স্টেশনের বাঁ দিকে একটা দুর্গাপুজোর প্যান্ডেল। এতে আমাদের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়ে গেল। পুজো এবং প্রতিমা সাধারণ ছিল, আমাদের রাজ্যের মতো থিমযুক্ত নয়, কিন্তু তাও যেন একটা অদ্ভুত শান্তি, আনন্দ হৃদয়কে পূর্ণ করে। এখানকার পুজোই শুধু দুর্গা প্রতিমার পুজো, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী নাই। প্যান্ডেলের পাশেই চলছিল দশহরার প্রস্তুতি। তারপর অমরকণ্টক পৌঁছাতে গাড়ি নিতে হবে। আমরা ছিলাম 9 জন এবং গাড়ির ভাড়া অনেক দর কষাকষির পর অমরকণ্টক যাওয়ার একমুখী ভ্রমণের জন্য 1200 টাকা নিল।
আমাদের গাড়ি যখন ছাড়লো তখন বাজে 7টা। এখানে বাস ও শেয়ার গাড়িরও সুবিধা রয়েছে। বাসে মাথাপিছু 45 থেকে 60 টাকা পর্যন্ত ও শেয়ার গাড়িতে মাথাপিছু 50 থেকে 60 টাকা। তবে সন্ধে হয়ে যাওয়ায় আমরা বাস পাইনি, কারণ লাস্ট বাস বিকেল 5টায় ছাড়ে। আমরা লাগেজের জন্য ট্যাক্সি ভাড়া করেছিলাম। পথে আরও কিছু পুজো প্যান্ডেল, আলোকসজ্জার সাক্ষী হলাম। রাতের আকাশ ঝলমল করছিল অজস্র তারায়। তারপর গাড়িতে পেট্রোল ভরিয়ে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চললাম। তখনও পর্যন্ত আবহাওয়া আমাদের এখানকার মতোই ছিল, কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঠান্ডা বাড়তে শুরু করে। সৌভাগ্যবশত যদিও আমরা সোয়েটার এবং ফুল হাতা জামা কাপড় আনতে উপেক্ষা করি, আমাদের 2টি হালকা কম্বল এবং কিছু শাল ছিল। অমরকণ্টক হলো 2টি সংস্কৃত শব্দের সংমিশ্রণ। অমর অর্থাৎ যার মরণ নেই, এবং কান্তক মানে বাধা বা কাঁটা। কবি কালিদাস এটাকে অমরকুটা হিসাবে উল্লেখ করেছেন, যা পরে অমরকণ্টক হয়ে ওঠে। জায়গাটি আসলে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের সীমানায় অবস্থিত। তাই ভ্রমণের সময় যখনই কোনো সীমান্ত থাকে, আপনি যে লাগেজটি বহন করবেন তা সীমান্ত অফিসারেরা চেক করবেই। তাই ঘুরতে বেড়ানোর সময় কম লাগেজ ক্যারি করাটাই ভালো। অমরকণ্টক ভারতের মধ্যপ্রদেশ অনুপুরের একটি তীর্থ শহর। অমরকণ্টক অঞ্চল হলো একটা অনন্য প্রাকৃতিক ঐতিহ্যের এলাকা। এখান থেকেই নর্মদা নদী, সন নদী এবং জহিলা নদীর উৎপত্তি। তাদেরও আছে অদ্ভুত ইতিহাস, যা বলবো এই ভিডিও চলতে চলতে। এই জায়গার গড় উচ্চতা 3438 ফুট। রেওয়া, সাহদল, অনুপপুর, জবলপুর, কাটনি, বিলাসপুর এবং গৌরেলার মধ্যে দিয়ে প্রবাহিত রাস্তাগুলি এটিকে সংযুক্ত করেছে। নিকটতম রেলওয়ে স্টেশনগুলি হলো পেন্ড্রা রোড এবং অনুপপুর। নিকটবর্তী বিমানবন্দর হলো বিলাসপুর বিমানবন্দর, গন্তব্য থেকে 120 কিলোমিটার দূরে। অমরকণ্টক পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 8টা। আমরা জল কিনে থাকার জায়গা খুঁজতে লাগলাম। আপনার বাজেট অনুযায়ী থাকার জন্য অনেক আশ্রম, হোটেল, হোমস্টে এবং লাক্সারি হোটেল আছে, কিন্তু আমাদের বাজেট কম হওয়ায় আমরা গুরু নানক সাহেবে থাকার সিদ্ধান্ত নিলাম। 2টি কিং সাইজ ও একটা সিঙ্গেল বেড, একটা ওয়ার্ডরোব এবং 2টি চার্জিং পয়েন্টওয়ালা একটা বড় রুমের জন্য প্রতি রাতে 1000 টাকা। এই রুমটি আমাদের 9 জনের জন্য যথেষ্ট বড় ছিল। বাথরুমে ইস্টার্ন স্টাইলের কোমোড, একটা শাওয়ার, একটা সিল্ক এবং একটা বালতি ও মগ দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা কাছাকাছি একটা স্থানীয় রেস্টুরেন্ট থেকে টেক আউট এনে রাতের ডিনার সারলাম। পরের দিন আমরা ভ্রমণের জন্য একই গাড়িতে যোগাযোগ করেছিলাম। আমাদের প্রতিদিনের জন্য 4500 টাকা ঠিক হয়েছিল। আমরা 2 দিন থেকেছিলাম, যাতে গাড়ি ভাড়ায় মোট খরচ 9000 টাকা এবং থাকার জন্য 2000 টাকা। এখানে বিভিন্ন রকম থালির দাম 80 থেকে 130-এর মধ্যে। এক্সট্রা আইটেম নিলে সেটার দাম আলাদা, ও সব হোটেল বা রেস্তোরাঁয় আমিষ খাবার পাওয়া যায় না। সকালটা খুবই সুন্দর ও পরিষ্কার ছিল। গাড়ি থেকে নেমে প্রথমেই দেখা যায় এক তোরণ, তাতে লেখা মা নর্মদা উদ্গম মন্দির।
ঢুকে যেতেই বাঁ হাতে রয়েছে স্নান করার কুণ্ড ও ডান হাতে নর্মদা মায়ের মন্দির। আমরা নর্মদা উদ্গম মন্দির পরিদর্শন করে আমাদের প্রথম দিনের যাত্রা শুরু করলাম। মন্দির কমপ্লেক্সটি নর্মদা নদীর সূচনাকে শ্রদ্ধা করার জন্য বিভিন্ন শৈলীতে সমস্ত প্রধান হিন্দু ঐতিহ্যের মন্দিরগুলির একটি সংগ্রহ। হিন্দু পুরাণে উল্লেখ পাওয়া যায় এই মন্দিরটির। এটি 51 সতীপীঠের 14তম পীঠ এটি, যেখানে মা সতীর বাম নিতম্ব পড়েছিল। পাথর বাঁধানো চত্বর, পাঁচিল দিয়ে ঘেরা, কুণ্ডটি বাঁধানো। এই বাঁধানো কুণ্ডটি হল নর্মদার উৎপত্তি স্থল। কথিত আছে নর্মদা উৎসের প্রথম সন্ধান পান মারাঠা রাজা প্রথম বাজিরাও। তরুণ চত্বরে পরিচয় হল সন্তোষ তেওয়ারির সাথে। খুব সামান্য পয়সার বিনিময়ে মন্দির চত্বরের চারিপাশে প্রতিষ্ঠিত মন্দিরগুলির পৌরাণিক কাহিনী বুঝিয়ে বললেন। ওনার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া হলো। নর্মদা কুণ্ডের চারপাশে ছোট বড় মোট 27টি মন্দির। তার মধ্যে উল্লেখযোগ্য কণ্টেকেশ্বর মহাদেব এবং শিব পরিবার মন্দির, জানকী মন্দির, শ্রীরাম সিন্দির, বিষ্ণু মন্দির, সূর্য মন্দির, রোহিণী মন্দির ও রুদ্র মন্দির। এই রুদ্র মন্দিরেই রাবণ তপস্যা করেছিলেন। উৎসমুখের উপরে রয়েছে দেবী মন্দির, অধিষ্ঠিত রয়েছে মা নর্মদা। কোষ্ঠী পাথরের তৈরি দেবীর এক হাত বরাবর, অন্য হাতে রয়েছে কমণ্ডলু, উচ্চতা কমপক্ষে 3 ফুট। কুণ্ডের মধ্যে এক পাশে রয়েছে অমর কণ্টকেশ্বর মহাদেব। মন্দির চত্বরে রয়েছে এক হাতির প্রতিমা। কথিত আছে এই প্রতিমার নিচ দিয়ে পেরোতে পারলে সব দোষ কেটে যায়। এই সেই জায়গা যেখানে হিন্দু ধর্মের ঋষি ও সাধুরা ধ্যান করেছিলেন বলে মনে করা হয়। এর মধ্যে রয়েছে ভৃগু, মাইকেল, ব্যাস, কবির প্রমুখ। এখানকার প্রাচীনতম মন্দিরটি কখন নির্মিত হয়েছিল তা স্পষ্ট নয়। শৈলী এবং শিল্পকর্ম থেকে এখানকার প্রাচীনতম মন্দিরটি 11 শতকের।
সম্ভবত অনেক রাজবংশ দ্বারা এই মন্দির পুনর্নির্মিত এবং প্রসারিত হয়েছে। ইন্দোরের রাজা 1929 সালে মন্দিরটি সংস্কার করেন। ছোট শিলালিপিগুলি কালাচুরি, ভাগেল, ভোঁসলে, মহারানী অহিলিয়া দেবী এবং অন্যান্যদের রাজা ও রানীদের উৎসর্গের প্রমাণ দেয়। জল নিয়ে সংকল্প করে শুরু করতে হয় নর্মদা পরিক্রমা। যুগ যুগ ধরে কুণ্ড থেকে উঠে আসা ভজল বেরোচ্ছে এই গোমুখ নালা দিয়েই। কুণ্ডটি 11টি কোণের সমষ্টি, অর্থাৎ রয়েছে 11টি কোণ। এই গোমুখ নালা রয়েছে বিশাল তোরণের মধ্যে, যেখান থেকে উদ্গম হয়েছে নর্মদা। নর্মদা নদী ভারতের 5ম দীর্ঘতম নদী এবং ভারতের মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বিভিন্ন উপায়ে দুটো রাজ্যের বিশাল অবদানের কারণে এটি মধ্যপ্রদেশ এবং গুজরাটের লাইফলাইন নামেও পরিচিত। নর্মদা নদী গুজরাটের ভারুচ শহরের 30 কিলোমিটার পশ্চিমে খম্ভান্ত উপসাগরের মধ্য দিয়ে আরব সাগরে যাওয়ার আগে 1312 কিলোমিটার পশ্চিম দিকে প্রবাহিত হয়। নর্মদার উৎপত্তি স্থল একসময় বাঁশ বনে আচ্ছন্ন ছিল, তাই নর্মদেশ্বরের আর এক নাম বেনুস্বর। বেনু অর্থে বাঁশ। এরপরেই ঠিক তোরণটি পার করেই উল্টো দিকে এগিয়ে যেতেই রয়েছে পাতালেশ্বর শিব মন্দির। এখানে প্রত্যেক জনের এন্ট্রি ফি 25 টাকা করে এবং শুধুমাত্র অনলাইন পেমেন্টই করতে হয়। নর্মদা কুণ্ডের ঠিক পেছনেই দক্ষিণে কালাচুরি আমলের প্রাচীন মন্দিরগুলি অবস্থিত। এগুলি নির্মাণ করেছিলেন কালাচুরি মহারাজ কর্ণদেব। এই চত্বরে মোট 6টি মন্দির ও 1টি কুণ্ড আছে।
পাতালেশ্বর শিব মন্দির চত্বরে একটু উপর দিকে একটা মন্দিরের বাইরে পরিষ্কার হিন্দিতে লেখা রয়েছে শ্রী বদ্রীনারায়ণ ভগবান, শ্রী ওঙ্কার স্থান, শ্রী নর্মদা ভবন, রংমহল আশ্রম। সেখানে পরিচয় হলো সাধিকা শিবানীপুরীর সাথে। এই মন্দির হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষাগুরু সাধক তোতাপুরীর সাধনস্থল। এই মহাসাধকের পূর্বজীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। উচ্চকোটি সাধকদের মধ্যে একজন ছিলেন। দীর্ঘ সময় যোগে ও ধ্যানের মধ্য দিয়ে পৌঁছেছিলেন জগতের চরম স্থানে। ইনি ছিলেন নাগা সন্ন্যাসী। এই সন্ন্যাসীর পরম্পরা হলো পুরী সম্প্রদায়। এই স্থানই ছিল মহাসাধক তোতাপুরীর সাধনস্থল, কিন্তু সেখানে ছবি তোলা বারণ, তাই ছবি নেই। আরও একটু উপরের দিকে রয়েছে কর্ণ মন্দির, যা মহাবীর কর্ণর তপস্যা স্থল। মছেন্দ্রনাথ এবং পাতালেশ্বর মন্দিরগুলি স্থাপত্যের চমৎকার নিদর্শন। 788 খ্রিস্টাব্দে আদি শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন এবং তিনি অমরকণ্টকে নর্মদা নদীর তীরে পবিত্র হন। তিনি অমরকণ্টকে পাতালেশ্বর মহাদেব প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সুরাজকুণ্ড নামে পরিচিত। মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। অন্ধকারাচ্ছন্ন মন্দিরটি সিঁড়ি ভেঙে নামতে হলো নিচে। ভিতরে একটা প্রদীপ জ্বলছিল। পাতালেশ্বর মহাদেবের লিঙ্গমূর্তিটি রয়েছে গর্তের মধ্যে। এই গর্তের সাথে সরাসরি যোগ আছে নর্মদা কুণ্ডের। মহাভারতীয় যুগ থেকে নর্মদা আজও বেরিয়ে চলেছে। পাতালেশ্বর শিব মন্দির চত্বরের অনেকগুলি মন্দিরের মধ্যে একটি হল মৎস্যেন্দ্রনাথ মন্দির। হিন্দু সাধক এবং মহাযোগী গোরক্ষনাথের নাম শোনেনি এমন মানুষ খুবই কম আছে। ইতিহাসের পাতা উল্টে দেখলে জানা যায় খ্রিস্টীয় 11 শতাব্দীর প্রথম দিকে জন্ম হয় মহাযোগী গোরক্ষনাথের। এই মহাযোগী গোরক্ষনাথের গুরু হলেন মৎস্যেন্দ্রনাথ। নর্মদা ক্ষেত্রের এখানেই মহাযোগী গোরক্ষনাথের গুরুদেব মৎস্যেন্দ্রনাথ কঠোর তপস্যা করেছিলেন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় গুরু মহেন্দ্রনাথের 2 জন শিষ্য ছিলেন। তার মধ্যে একজন হলেন মহাযোগী গোরক্ষনাথ। পরম্পরা অনুসারে এরা নাথ সম্প্রদায়ভুক্ত। মৎস্যেন্দ্রনাথের তপস্যা স্থলে মন্দিরটি স্থাপিত হয়েছে। মহাভারতীয় যুগের পাতা উল্টালে দেখলে জানা যায় দুর্যোধনের ভাই হলেন দুঃশাসন। সেই দুঃশাসনই দ্রৌপদীর বস্ত্র হরণ করেন। তখন মহাবীর কর্ণ কোনো প্রতিবাদ করেননি, নীরব দর্শকের ভূমিকায় ছিলেন তিনি। আর এই পাপ থেকে মুক্তি পাবার জন্য মহাবীর কর্ণ এই স্থানে তপস্যা করেছিলেন, যা কর্ণ মন্দির নামে পরিচিত। আমরা এরপর গেলাম নর্মদা মন্দির থেকে কাছেই অবস্থিত মার্কণ্ডেয় আশ্রমে, যেখানে প্রায় 1300 বছর আগে আচার্য শঙ্কর পঞ্চমুখী বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন। পৌরাণিক কালে ঋষি মার্কণ্ডেয় এই পঞ্চমুখী শিবের পুজো করতেন। এটাই ছিল তার সাধন ক্ষেত্র। মহাভারতের বনপর্ব থেকে জানা যায় রাজা যুধিষ্ঠির তীর্থভ্রমণকালে নর্মদারই একটি ঘাট, যার নাম দশাশ্বমেধিক তীর্থ, এই তীর্থে বসেই মার্কণ্ডেয় মুনি নর্মদা তীর্থের মাহাত্ম্য বলেছিলেন যুধিষ্ঠিরকে। এই আশ্রমে তৈলঙ্গ স্বামী একভাবে 8 বছর ছিলেন যোগসিদ্ধ খাঁকি বাবা। এখানে আসন পেতেছিলেন যোগীপর ত্রিপুরলিঙ্গ। পুরাণের কথায় দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেছিলেন দেবর্ষী নারদ এই স্থানে তপস্যার মাধ্যমে। এই আশ্রমের মুখ্য প্রবেশদ্বার পার করে বাইরে এসে বাঁ দিকে একটু হেঁটে গেলেই দেখা যাবে সাদা রঙের বিশাল ফটক। ফটক পার করে দেখা যাবে বিশাল চত্বর নিয়ে রয়েছে গায়ত্রী শক্তিপীঠ। কিছুটা গেলেই রয়েছে মূল মন্দির। মূল মন্দিরে ঢোকার মুখে লাল রঙের লেখা আছে গায়ত্রী শক্তিপীঠ। গায়ত্রী মাতা বিগ্রহের ডান দিকে লক্ষ্মী মাতার মন্দির, সামনাসামনি গায়ত্রী মাতার বিগ্রহ, আর বাঁ দিকে দুর্গা মাতার মন্দির।
মন্দিরের দুদিকে রয়েছে যাত্রী নিবাস, এখানে যাত্রীদের থাকার ব্যবস্থা আছে। প্রাচীনকালে এক সাধিকা ছিলেন, আর তিনি এখানে সাধনা করতেন এবং সিদ্ধি লাভ করেন। তার নাম গায়ত্রী। সেই জন্য এই স্থান গায়ত্রী শক্তিপীঠ হিসাবে প্রতিষ্ঠিত হয়। নর্মদা মাতার মন্দিরের অদূরেই এই শক্তিপীঠটি রয়েছে। তারপরে আমরা শ্রীযন্ত্রম মন্দিরের অবস্থান নর্মদা মায়ের উদ্গমস্থলের ঠিক দক্ষিণ দিকে। দূরত্ব আনুমানিক 500 থেকে 550 মিটারের মধ্যে। এই মন্দিরের প্রবেশদ্বারকে বলা হয় গোপুরম। এই মন্দিরটির গঠনশৈলীর চিন্তাভাবনা স্বামী সুখদেব নন্দজির। এই শ্রীযন্ত্র মহামেরু শক্তিপীঠ হিসাবে গড়ে তোলা শুরু হয়েছে 1991 সাল থেকে। 2018 সালের আগস্ট মাসে স্বামী সুখদেব নন্দজির জীবনাবাসন হয়। পরে দায়িত্ব পান শ্রদ্ধেয় শারদপুরী। তিনি বলে চললেন, এই মন্দিরটি মেরু মন্দির বা শ্রীচক্র মন্দির বলা হয়। এই মন্দিরটি ধ্যান সহায়ক। তান্ত্রিক মতে শ্রীচক্রের গুরুত্ব অপরিসীম। মন্দিরটি নির্মাণ কাজ আজও চলছে, কারণ গুরু পুষ্য নক্ষত্র সময়ই এর নির্মাণ কার্য হয়ে থাকে, যা বছরে 4 থেকে 5 দিন সময় পাওয়া যায়। এই মন্দিরের ভিতর প্রবেশ নিষেধ। প্রবেশদ্বারে রয়েছে লক্ষ্মী সরস্বতী বিগ্রহ। সরু পথ দিয়ে মন্দিরের শিল্পকলা যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। মন্দিরটি প্রাচ্য যোগসৌধী সংস্থা দ্বারা নির্মিত। এর পরের গন্তব্য সন নদের উৎস। এই জায়গায় রয়েছে প্রচুর বাঁদর, হাতে খাবার দেখলেই ছো মেরে নেবে, তবে ওখানকার দোকানে কোনো উৎপাত করে না। বেশ অনেকগুলি সিঁড়ি নামা ওঠা করতে হবে এই জায়গায়। সন নদের উৎসকে বলা হয় সোনামোড়া। কুণ্ডটি ছোট, নিথর, নিস্তব্ধ জল। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ব্রহ্মার চোখের জল থেকে এই সোন নদের সৃষ্টি। পাশেই রয়েছে হনুমানজির মন্দির। কুণ্ড থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে সানসেট পয়েন্ট। বেশ কিছু সিঁড়ি ভেঙে নামতে হবে কুণ্ডে। চারদিকে বড় বড় গাছ, তার মধ্যে বয়ে যাওয়ার নদের ঝিরঝির শব্দ, দারুণ এক অনুভূতি। মধ্যপ্রদেশের অমরকণ্টকে উৎপত্তি হয়ে এই নদ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্য দিয়ে পাটনার পশ্চিমে গঙ্গায় মিলিত হয়েছে। এই নদটি দৈর্ঘ্যে 784 কিলোমিটার। এর প্রধান উপনদী রিহা নদ এবং উত্তর কোয়েল বা সোনাক্ষী। সোন নদের উৎস থেকে 100 মিটারের মধ্যেই রয়েছে এই সতীপীঠ। কয়েক ধাপ সিঁড়ি ভাঙলেই পীঠস্থান। দেবীপীঠ রয়েছে এই কুণ্ডে। কেউ কেউ অবশ্য কালো মাধবকেই এই পীঠস্থান বলতে চান। তাদের মতে এখানে পাশাপাশি রয়েছে দুটি কুণ্ড, একটি হলো নর্মদা নদীর ও অপরটি সোন নদের। সতীর 2 নিতম্ব থেকে দুটি পীঠের সৃষ্টি হয়েছে। বাম নিতম্ব থেকে দেবী হয়েছেন কালিকা এবং দক্ষিণ নিতম্ব থেকে নর্মদা, সোন বা সোনাক্ষী। পরবর্তী গন্তব্য মাইকি বাগিয়া। এখানে রয়েছে মন্দির লাগোয়া রয়েছে আশ্রম ও রয়েছে কুণ্ড, যা চার্নো ডাক কুণ্ড নামে পরিচিত। কুণ্ডের মধ্য দিয়ে মাটি ফুঁড়ে জল উঠছে, সেই জল নালার মাধ্যমে পড়ছে। একটা বিশ্বাস আছে যে এই জায়গাটি নর্মদার আসল উৎস। মাইকি বাগিয়ায় উদ্ভব জলের প্রবাহটি এগিয়ে গিয়ে বর্তমান নর্মদা উদ্গম মন্দিরে আবির্ভূত হয়েছিল। আর একটা বিশ্বাস হলো এই বাগানটি ছিল নর্মদা মায়ের খেলার জায়গা। পরবর্তীটির আরও বেশি গুরুত্ব রয়েছে। কথিত আছে ছোটবেলায় মা নর্মদা এবং তার বান্ধবী গুলবাকাউলি কোণে খেলা করতেন, ফুল ও ফল পাড়ত। এই বাগানটি গুলবাকওয়ালির জন্মস্থানও। চোখের ওষুধের জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আয়ুর্বেদিক আই ড্রপ গুলবাকাওয়ালি ফুলের নিষ্কাশন থেকে প্রস্তুত করা হয়ে থাকে। প্রচলিত আছে এখানে মা নর্মদা এখনও প্রতিদিন আসেন, এই বাগানে ঘুরে বেড়ান, বিশ্রাম নেন। যারা খুব ভাগ্যবান তাদেরকে নাকি স্বয়ং মা দর্শনও দেন।
এরপর আমরা বের হলাম জৈন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনে রয়েছে হস্তশিল্পের বেশ কতকগুলি দোকান। মন্দিরে তখন রঙের কাজ চলছিল। এখানে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ, তবে ফোন নিয়ে ঢুকতে বাধা নেই। সম্পূর্ণ মন্দির চত্বরটি প্রায় 12 বিঘা জমির উপর। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2001 সাল থেকে। একভাবে 22 বছর ধরে চলছে এই মন্দির নির্মাণের কাজ আজও, এখনও অসমাপ্ত। অবাক হবার বিষয়, এই বিশাল মন্দির নির্মাণে কোনো সিমেন্ট এবং লোহার কোনো অংশই ব্যবহার করা হয়নি। আগেকার দিনে যেভাবে মন্দির তৈরি করা হতো ঠিক সেই কৌশল অবলম্বন করে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে। এই মন্দিরে যে পাথরগুলি ব্যবহার করা হচ্ছে এইগুলি আনা হয়েছে রাজস্থান থেকে। রাজস্থানের বংশী পাহাড়ের পাথর। দেখলেই বোঝা যাবে এই পাথরের রং গোলাপি, তাই এই পাথরগুলিকে গোলাপি পাথর বলা হয়। মন্দিরের কারুকার্যগুলো দেখলে চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দর। উড়িষ্যার শিল্প শ্রেণীতে তৈরি হচ্ছে এই মন্দির। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তির ওজন 24 টন, আর যে পদ্মটি রয়েছে ওটি অষ্টধাতু দিয়ে তৈরি। পদ্মটির ওজনে 12 টন। এরপর আমরা রওনা দিলাম কপিলধারার উদ্দেশ্যে। মূল দরজা অবধি গিয়ে বেশ খানিকটা হাঁটা পথ, তাই যাত্রা শুরু করার আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেললাম আমরা। নর্মদা নদীর থেকে নর্মদা উদ্গত হয়ে নর্মদারই প্রথম ধারা পথে এখানে কয়েক ফুট থেকে জলধারা পড়ে। দেখে মনে হয় যেন সাদা ধোঁয়া চারিদিকে ছেয়ে রয়েছে। কপিলধারা বাঁদিকে পাশাপাশি দুটি সেতু রয়েছে। পায়ে হেঁটে প্রথম যে সেতুটা পেরোলেই মহর্ষি কপিলের আশ্রম। সেই আশ্রম দর্শন করে নিচের দিকে চলে গেছে একটা রাঙা কিছুটা সিমেন্টের তৈরি সিঁড়ি। অধিকাংশটাই পাহাড়ি পাথুরে রাস্তা। কপিলধারা থেকে প্রায় দূরত্ব আনুমানিক 250 থেকে 300 মিটার। এখানে আছে দুধধারা। দুধধারার জল অনেকটা সাদা ধরনের, সেই জন্য দুধধারা বলা হয়। ঠিক এর বিপরীতে আছে এক বিশাল অন্ধকারাচ্ছন্ন গুহা। টিম টিম করে প্রদীপ জ্বলছে। ভিতরে সামনেই রয়েছে মহর্ষি দুর্বাসার প্রতিমূর্তি ও আরও একটু ভিতরে মহর্ষি দুর্বাসার আসন।
এখান থেকে উঠে আসার পর আমরা রওনা হলাম R&D সঙ্গমের দিকে। আশ্রম প্রাঙ্গণে এসে বা দিকে শ্রীরাম বাবাজির সাধনকুটি গুহা। এই গুহায় রয়েছে অমৃতকুণ্ড ও শয়নকক্ষ। গুহায় ঢুকেই মাঝখানে ধ্যান কক্ষ। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা দেবীর বিগ্রহ। পাশেই ধ্যানরত অবস্থায় শ্রীগুরু শ্রীরাম বাবাজির মূর্তি। এখানকার সেবক রাম সিংজি এবং নর্মদা প্রসাদজি জানালেন, এ সেই গুহা যেখানে ঋষি অত্রি ও সতী অনসুয়ার পুত্র দত্তাত্রেয়ের জন্ম হয়। এখানে রয়েছে R&D মাতা, নর্মদা মাতা এবং গঙ্গা মাতার মন্দির, রয়েছে হনুমানজির মন্দির। এখানে পূজা করলে কালসর্পযোগ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষভাবে দেখা যায় R&D মাতা, নর্মদা মাতা এবং গঙ্গা মাতার মিলনস্থল। প্রাকৃতিক দৃশ্য ও অপূর্ব। প্রায় বিকেল হয়ে গেছে। আমাদের গাড়ি গিয়ে পৌঁছালো জলেশ্বর ধাম ও জহিলা নদীর উৎসস্থলে। মা সতীর খণ্ডিত দেহ যখন পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে, মহাদেব তার জ্বালা মেটাতে না পেরে অমরকণ্টকের এই জায়গায় মা নর্মদার ঠান্ডা বাতাসে স্বস্তি পান। তাই এই জায়গার নাম জলেশ্বর ধাম। সেখানে মহাদেব স্বয়ম্ভু। প্রতি বছর শ্রাবণ মাসে নর্মদার জলে মহাদেবের অভিষেক করা হয়। এই স্থানে মহাদেব বিশ্রাম করার সময় তার ধান থেকে তৈরি হয় জহিলা নদীর উৎপত্তি স্থল। কথিত আছে জহিলা ছিলেন মা নর্মদার সঙ্গী। মা নর্মদার সাথে সোন-নদের বিয়ের আয়োজন হলে মা নর্মদার বদলে বিয়ে করেন জহিলা। তাই মা নর্মদা চিরকুমারী। এই জহিলা নদীর ভৌগোলিক অবস্থান রাজন গ্রাম ও উমাইয়া হয়ে 170 কিলোমিটার অতিক্রম করে সোন নদে মিলিত হয়েছে এবং আজকের শেষ দর্শনস্থল অমরেশ্বর শিব মন্দির ও অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরের অবস্থান জলেশ্বর ধর্মের কাছেই। অমরকণ্টকের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মন্দিরটি। মন্দিরের কাজ এখনও অসম্পূর্ণ। আমরা যখন মন্দিরে যাই তখন সন্ধ্যে 7টা। মন্দির চত্বরে ছবি তোলা নিষেধ। মন্দির কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে ছবি তুলেছি। মন্দিরে প্রবেশ করতেই দুধারে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিমূর্তি, মধ্যে বাবা অমরেশ্বর। এখানকার প্রধান সেবায়িত বললেন, উচ্চতা 11 ফুট, ওজন 51 টন। মন্দিরের উপরতলায় দুদিকে সাজানো রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরের কারুকার্য অপূর্ব। এই মন্দিরটির কাছেই রয়েছে নবনির্মিত অন্নপূর্ণা। এরপর একটি লোকাল হোটেলে ডিনার করে ফিরে গেলাম রুমে। রাতে বেশ শীত করছিল, কিন্তু ঘুম ভালোই হয়েছিল। আজকে 9 জনের লাঞ্চ ও ডিনারের জন্য খরচ পড়েছিল প্রায়। পরের দিন আমরা আর কোন কোন দর্শনীয় স্থান গিয়েছিলাম তা পরের ভিডিওতে দেওয়া থাকবে। আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন।